ডিয়ার লিসেনার্স, আমি এই টিউটোরিয়ালে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে একটা প্রোগ্রাম লিখতে কোথায় ভুলগুলো হয়। প্রোগ্রামটা অনেক সিম্পল হওয়া সত্ত্বেও অনেক সময় প্রোগ্রাম লেখার সময় ভুলগুলো হয়। আর এই ভুলগুলো কোথায় যদি হয়, এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে প্রোগ্রাম নির্ভুলভাবে লেখা সম্ভব। তো এখানে নর্মালি একটা প্রোগ্রাম আছে যে প্রোগ্রামে কোনো ভুল নেই। তো এটা আমি প্রথম থেকে যে ইন্ট্রো বলেই শুরু করেছিলাম, সেই প্রোগ্রামটা এখন এই অবস্থায় দাঁড়িয়েছে। এটাকেই রান করতে করতে একসময় আমরা অনেক বড় ধরনের প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। এবং আশা করি আমার এই টিউটোরিয়ালসগুলো ফলো করলে আপনারা সবাই সিতে, বলবো না যে খুব বেশি এক্সপার্ট হয়ে যাবেন, বাট সির অনেক কিছু জানতে পারবেন। আর শুধু তো অ্যাকচুয়ালি আমার টিউটোরিয়াল দেখলে হবে না, একটু বই পড়তে হবে বা এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে। তাহলেই মূলত একজন ভালো প্রোগ্রামার হওয়া সম্ভব বা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কিছু করা সম্ভব। তো আশা করি সেটা করবেন। তো আমি এখন প্রোগ্রামটা রান করলাম। তো রান করলে লেখা যে দিস প্রোগ্রাম সামস টু নাম্বার, এটা দ্য ফার্স্ট নাম্বার আমি দিলাম 4, এবং ইন্টু দ্য সেকেন্ড নাম্বার 5। তো আস্তে আস্তে হচ্ছিল সাবট্রাকশন, আস্তে আস্তে হচ্ছিল -1। অ্যাকচুয়ালি যেহেতু প্রোগ্রামটা আগে লেখা ছিল সামস টু নাম্বার, যেহেতু আমি পরবর্তী প্রোগ্রামটা চেঞ্জ করেছিলাম, হবে হচ্ছিল সাবট্রাক হবে, এখানে একটু লিখে দিতে হবে। অ্যাকচুয়ালি প্রোগ্রামের এগুলো তো এডিটেবল, প্রিন্ট ফাংশন আছে, এগুলো চেঞ্জ করে সাব সাবট্রাক্স। যেহেতু আমি প্রিন্ট এফে যেটা লিখবো সেটা প্রিন্ট হবে, আমি আগে বলেছি। তো এখন ঠিক আছে, প্রোগ্রামটা আমি যদি 5 থেকে 7 বাদ দিই তাহলে -2 হবে, জিনিসটা সেটা শো করতেছে। এখন প্রোগ্রামের ভুল কোথায় হয়? তো আমি একটা কথা বলেছিলাম যে আমরা যেমন প্রত্যেক লাইন লেখার শেষে ফুল স্টপ ইউজ করি, তেমনি সি ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা লাইন শেষ হওয়ার পর সাধারণত যে সেমিকোলন চিহ্নটা ব্যবহার করে। তো এই সেমিকোলন চিহ্ন যদি না হয় তাহলে প্রোগ্রামটা এরর দেখা যায়। আমি একটা লাইনের শেষে সাপোজ দিলাম না, তো দেখি কী হয়। তো ফাইলটাকে যদি আমি রান করি, সে কিন্তু রান হচ্ছে না, সে শো করতেছে 1 ইরোর। এবং ইরোরটা কোথায় আছে সেটাকে ডিফাইন করে আমি যদি প্রেস এনে কি চাপি তাহলে সে আমাকে ইরোর ইন্ট্রো ডট সিপিপি স্টেটমেন্ট মিসিং, এবং আমাকে সেই লাইনটা সে ডিফাইন করেছে যে এই লাইনের আশেপাশে কোথাও ভুল গেছে। তো ডিয়ার লিসেনার্স, এখানে দেখতে পারেন যে আমি আগের লাইন যেহেতু শেষ করি নাই, তো তার আগে আর একটা ব্র্যাকেট শুরু হওয়ার কারণে সে ব্র্যাকেটটাকে ইরোর ধরতেছে। অ্যাকচুয়ালি ইরোরটা হচ্ছে আমার এইখানে, যে এখানে ইরোরটা হইলে এইখানে হওয়ার কারণে ইরোরটা দেখা যাচ্ছে। তো এটা একটা খুব কমন একটা প্রবলেম যেটা আমরা সবাই করি, যে এই সেমিকোলন চিহ্ন দিতে ভুলে যাই। সো একটু সতর্কতার সহিত প্রোগ্রাম লিখলে মনে হয় না ভুল হবে। তো এখন আসতেছে যে অনেকের কোশ্চেন যে সামনে আমরা ক্লিয়ার স্ক্রিন কেন ব্যবহার করব। তো ক্লিয়ার স্ক্রিন না ব্যবহার করলে কি হয় সেটার ফলাফল আমরা একটু দেখার চেষ্টা করি। সাপোজ আমি একবার রান করি, তারপরে একটু ডেসিলেক্টটা লিখি। রান করলাম, 5 থেকে 4 বিয়োগ করলাম, 1। এখন আমি যদি ক্লিয়ার স্ক্রিন না দিই, সাপোজ ক্লিয়ার স্ক্রিনটাকে তুলে দিলাম, মুছে দিলাম ক্লিয়ার স্ক্রিন দিয়ে, এখন আমি প্রোগ্রামটাকে রান করি। তো এখন প্রোগ্রামকে রান করলে দেখতেছি যে আগে যে রেজাল্টটা ছিল এই পর্যন্ত কিন্তু রয়ে গেছে। ক্লিয়ার স্ক্রিন কমেন্টের কাজই হচ্ছে সেই স্ক্রিনটাকে ক্লিয়ার করে, আগে যতগুলো ডাটা ছিল স্ক্রিনে এটাই আমাদের আউটপুট স্ক্রিন, সেটাই ক্লিন করে নেয়। যদি আমরা ক্লিয়ার স্ক্রিন না দিই, প্রোগ্রামের শুরুতেই ক্লিয়ার স্ক্রিনটা দিয়ে নেওয়া ভালো, যাতে করে প্রোগ্রামটা ক্লিয়ার থাকে আর কি। তো আমি যদি এখন করতে থাকি, সাপোজ 4 থেকে আবার 5 থেকে আবার 4 বিয়োগ করলাম, আবার আসছে, আবার আমি যদি আবার রান করি জিনিসটা, তাহলে দেখতে থাকবো যে প্রত্যেকবারের যে আউটপুটটা সেখানে রয়ে যাচ্ছে। তো এটা দূর করার জন্য মূলত ক্লিয়ার স্ক্রিন ইউজ করা হয়। তো CLR SCR। তো সবাইকে আমার রিকমেন্ডেশন যে ইনক্লুড স্টুডিওস ইনক্লুড করিও, যেন ভয়েড মেন ব্র্যাকেট শুরু হওয়ার পরেই প্রথম লাইনটা যেন আমরা ক্লিয়ার স্ক্রিন লিখে নিই, তাহলে আমাদের প্রিন্টের অপশানটা অন্তত প্রিন্ট থাকে। তো এই মিস্টেকটাও আমরা ট্রাই করি, লিখতে ভুলে যাই। তো আশা করি এটাও ক্লিয়ার হয়েছে। তো এখন রান করলে কিন্তু দেখবো যে আমরা স্ক্রিনটা ক্লিয়ার চলে আসছে, শুধুমাত্র এই নতুন যে ফাংশন রান করছি সেখানে সে অপশনটা আমি ডাটাগুলো এন্ট্রি করি, আবার 5 এবং 6 বিয়োগ করলাম, তাহলে হলো -1। আমরা বিয়োগ না, এখানে একটু আমরা করতে পারি, গুণ করলে এখানে গুণ চিহ্ন দিতে পারতাম। গুণ চিহ্ন হচ্ছে মূলত এখানে যেটা আছে এটা স্টার ইউজ করতে হয়। একটু করি
স্টারটা হচ্ছে মূলত গুণ চিহ্ন আর কি। তো এখন তো আর সাবস্ট্রাক্ট বলা হচ্ছে না, যে মাল্টিপ্লাই লিখতে হবে। এখন যদি প্রোগ্রামটা মাল্টিপ্লাই করতেছি, MULTPLY মাল্টিপ্লাই, তো আমরা দ্য রেজাল্ট লিখতে পারি, এখানে দ্য রেজাল্ট ইজ লিখতে পারি, রেজাল্ট ইজ পার্সেন্টেজ ডি কমা সি। এখন করলাম প্রোগ্রামটা, এখন করলাম 4 এবং 5, 4 হচ্ছে 20, সেটা কিন্তু শো করতেছে। এখন ক্লিয়ার স্ক্রিন। এখন আরও একটা কোশ্চেন সমাধান থাকে, গেট সিজ। তো এটার অর্থ এই যে সে একটা ক্যারেক্টার নিবে, সেই ক্যারেক্টার নেওয়ার পরে প্রোগ্রামটা শেষ হবে। তো গেট সিজ অ্যাকচুয়ালি দেওয়া হয় যেন যাতে আমরা প্রোগ্রামটা দেখতে পারি। সি অনেক দ্রুতই কাজটা করে ফেলে। আমরা যদি গেট সিজ না দিই তাহলে সে আমাদের জন্য ওয়েট করবে না আর কি। তো গেট সিজ মানে যে কোনো একটা ক্যারেক্টার চাপা, সেটা হতে পারে কিবোর্ডে যে কোনো ক্যারেক্টার চাপলে সে আমাদের প্রোগ্রামটা শেষ হয়, কারণ এরপরে প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। এখন গেট সিজ যদি না দিই তাহলে কী হয় সেটা, এটা আমরা অনেকে দিতে ভুলে যাই। অ্যাকচুয়ালি প্রোগ্রামের এটা অ্যাকচুয়ালি ভুল না, প্রোগ্রামটা দেখার জন্য গেট সিজ ব্যবহার করতে হয় আর কি। গেট সিজ না ব্যবহার করলে প্রোগ্রাম চলবে, প্রোগ্রাম কাজ ঠিকই করবে। কিন্তু যদি আমরা না দিই তাহলে বোঝা সম্ভব না। এখন গেট সিজটাকে সাপোজ দিলাম না, সেক্ষেত্রে কী হয় আমরা একটু দেখি। আমরা মাল্টিপ্লাই করতে চাই 5 এবং 6, তো দেখলাম কি 5 এবং 6টা দেওয়ার পরে 20 কিন্তু হয়েছে, প্রিন্টএফে 20 এবং শো করছে, বাট আমরা দেখতে পারিনি, কারণ সে আমাদের জন্য ওয়েট করেনি, সে শেষ হওয়া মাত্রই সে চলে গেছে। এই জিনিসটা আরও ক্লিয়ার হবে যদি আমি এখানে ক্লিয়ার স্ক্রিনটা তুলে দিই। তাহলে ক্লিয়ার স্ক্রিনের কাজ তো আমি আগে বলেছি যে আগের অপশানগুলো সে ক্লিয়ার করে দেয়। তো সে যে অ্যাকচুয়ালি করেছিল গুণ, সেটা দেখার জন্য আমরা ক্লিয়ার স্ক্রিনটাকে তুলে দিলাম, কারণ সে প্রিভিয়াস ডাটাগুলো রাখবে এখন। তো দেখি আমরা কী হয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যে প্রোগ্রামটা একটা করেছিলাম সেটা মাল্টিপ্লাই ছিল কিন্তু 30, বা আমরা এখন আরেকটা প্রোগ্রাম করবো, সাপোজ 7 এবং 7 7 7 49, সে আমার জন্য ওয়েট করে নেই, কিন্তু সে কিন্তু করেছে অ্যাকচুয়ালি কাজটা, সেটা দেখার জন্য এই যে সেটা করেছে এই যে। তো বুঝতে পারতেছেন লিসেনার্স যে গেট সিজের কাজ কি। তো গেট সিজ দিলে প্রবলেমটা চলে যাবে। সো আমি আবার একটু ক্লিয়ার স্ক্রিন দিচ্ছি, ক্লিয়ার স্ক্রিনটা মূলত মানে প্রোগ্রামকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য বলা যেতে পারে, এবং গেট সিজটা হচ্ছে প্রোগ্রামটা দেখার জন্য আর কি। গেট সিজ। তো এখন মনে হয় ঠিক হয়ে গেছে সব কিছু, ঠিক হয়ে গেছে 540। তো এখন আরও এক জায়গায় ভুল হয়, সেটা হচ্ছে হলো যে আমরা স্ক্যানএফ যখন করি, স্ক্যান মানে হচ্ছে মান ইনপুট না, আর প্রিন্ট মানে আউটপুট দাও। এটা মনে হয় আমরা ইতিমধ্যে শিখে ফেলছি। তো আমরা যে ভুলটা করি, তো সেটা হচ্ছে স্ক্যানএফে যে এখানে একটা এমপারসেন্ট সাইন দিতে হয়। এমপারসেন্ট সাইন দেওয়া মানে হচ্ছে আমি ডাটাটা নির্দিষ্ট ডিরেক্টরিতে রাখতে যাচ্ছি, এই জন্য মূলত এটা হচ্ছে সি এর একটা কিওয়ার্ডস। যদি আমরা না দিই তাহলে প্রবলেম হয় আর কি। এখন আমি একটা স্ক্যানে যদি তুলে দিই তাহলে মনে হয় সেটা বোঝা যাবে। আর এটা কিন্তু প্রোগ্রাম ইরোর হিসেবে দেখায় না, সো এটা খুব বড় প্রবলেম। কোথাও যদি আমরা স্ক্যানএফের এখানে যদি এমপারসেন্ট সাইন না দিই তাহলে কিন্তু আমরা প্রোগ্রাম ইরোর দেখাবে না, কিন্তু প্রোগ্রাম উল্টাপাল্টা মান দেখাবে। দেখি কী অবস্থা। দিলাম হচ্ছে 5 এবং 7, 7 5 7 35 হওয়ার কথা, কিন্তু হইল কি -4327 হচ্ছে। তো এই ইরোর কিন্তু আমরা খুব সহজে খুঁজে বের করতে পারবো না কোথায় ইরোর হয়েছে, কারণ ইরোরটা কিন্তু কিছু দেখাচ্ছে না। সো এটা খুবই একটা ভাইটাল প্রবলেম যে ইরোরটা কোথায় এলো সে কিন্তু সেটা শো করতেছে না। সো স্ক্যানএফের গুরুত্ব এমপারসেন্ট সাইনের গুরুত্ব সম্পর্কে আশা করি সবাই অবগত হয়েছেন। তো দেন আরও একটা কথা, যে অনেকের কোশ্চেন থাকে যে আমরা প্রিন্টএফ করার সময় যেন স্ক্যানে এমপারসেন্ট সাইন ইউজ করি না। তো প্রিন্টএফে মূলত জাস্ট আমরা আউটপুট ডেটার জন্য কোনো আলাদা জায়গা রাখার দরকার নেই, এই জন্য এমপারসেন্ট সাইনটা ইউজ করা হয় না। আরও একটা কোশ্চেন থাকে যে পার্সেন্টেজ ডি কী মিন করে এবং এইগুলো কী মিন করে। অ্যাকচুয়ালি পার্সেন্টেজ ডি মানে হচ্ছে হলো ডেসিমাল নাম্বার। আমরা 1 2 3 4 5 6 যেগুলো ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা, এগুলোকে পার্সেন্টেজ ডি আকারে সি ল্যাঙ্গুয়েজকে বোঝাই আমরা যদি বাইনারি নিতাম তাহলে পার্সেন্টেজ বি লিখতে পারতাম, অথবা যদি আমরা হেক্সাডেসিমাল নিতাম তাহলে
এইচডি লিখতে পারতাম, বা আমরা যদি ভগ্নাংশ মানে ফ্লোটিং নাম্বার 5.3 টাইপের বা 6.1 এগুলোর জন্য পার্সেন্টেজ এফ লিখতে হয়। তো পরবর্তীতে আমি মূলত হচ্ছিল ডেসিমাল নাম্বার, তার মানে ইন্টিজার এবং ফ্লোট। ডেসিমাল নাম্বারগুলোকে ইন্টিজার বলা এবং ফ্লোটকে ভগ্নাংশকে বলা হচ্ছিল ফ্লোট আর কি। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আরও একটা ইরোর হয়, সেটা হচ্ছে যে আমরা পার্সেন্টেজ ডিগুলো যদি সঠিকভাবে ইউজ না করি তাহলে সে প্রোগ্রামটাকে ইরোর শো করে। যেমন আমি যদি প্রিন্ট এফে যদি পার্সেন্টেজ ডি না দিতাম তাহলে কী হতো, তাহলে যেটা হতো সেটা হচ্ছে দ্য রেজাল্ট ইজ ইকুয়ালস টু দিয়ে সে সি মানে প্রিন্ট করবে, কিন্তু সে বুঝতে পারতেছে না যে সে কোন ফরম্যাটে প্রিন্ট করবে, সে কীভাবে প্রিন্ট করবে। তো প্রোগ্রামটা রান করি, তারপরে সলভ এসে রান করলাম, তো দেখলাম 5 দিলাম এবং 6 দিলাম, 5 6 30 আসার কথা, কিন্তু কী হচ্ছে সে কিন্তু কোনো রেজাল্ট শো করতেছে না, রেজাল্ট ইজ নাথিং। তো এটার কারণ সে নাম্বারটাকে কোন আকারে প্রিন্ট দেবে সেটা বুঝতে পারতেছে না, এই জন্যই পার্সেন্টেজ ডি দাও। তো একই কথা আবার রান করলাম, 5 6 30, এখন কিন্তু ঠিক আছে। একই কথা স্ক্যানের ক্ষেত্রে প্রযোজ্য। সেই স্ক্যানটাকে কী আকারে নিচ্ছে আমি এখানে একটু তুলে দিতাম, তো এখানে কিন্তু ইরোর শো করতো। ইরোর শো না করলেও অ্যাকচুয়ালি যে কাজটা করতো সে প্রথমে স্ক্যানটাকে বাদ দিয়ে দিচ্ছে, যার ফলে ইন্টার দ্য ফার্স্ট নাম্বারকে সে নেয়নি, কারণ এটা কোন আকারে নিবে সে বুঝতে পারে না, এই জন্য স্ক্যানে প্রথমটা কাজই করেনি এবং সাথে দ্বিতীয় লাইন চলে আসছে এবং এখান থেকে শুরু হয়েছে লাইনটা, কারণ দ্বিতীয় লাইনের মধ্যে ব্যাকস্ল্যাশন ইউজ করা হয়নি। ব্যাকস্ল্যাশনের কাজ হচ্ছে নিউ লাইন ডিফাইন করে। তো এখন কিন্তু কিছুই হচ্ছে না, মানে জিনিসটা উল্টা হয়ে গেছে, উল্টা রেজাল্ট শো করতেছে। তো এটা হচ্ছে এই লজিকটা বোঝা খুবই জরুরি, কারণ একটা প্রোগ্রাম লেখার ক্ষেত্রে ইন্টিজার এবং ফ্লোটের ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো পরবর্তীতে আমি আশা করি যে ছোটোখাটো যে ইরোরগুলো সবাই করে এটার মাধ্যমে আশা করি ক্লিয়ার হয়েছে। আরও একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা যে ইনভার্টেড কমার মধ্যে এটা লিখতে হয়, এটা সি এর ফরম্যাট। যদি আমি ইনভার্টেড কমা না দিতাম তাহলে সে কী প্রিন্ট করবে সে বুঝতে পারতাম না, সেই ইরোর দেখাতো। ইরোর দেখাচ্ছে যে কী লিখছে যে যেটা হচ্ছিল লাইন্স কম্পাইলিং পারতেছে না সে কম্পাইল করতে। তো ইনভার্টেড কমার মধ্যে আমরা যেটা লিখি ক্যারেক্টার লিখি সাধারণত, বা যাই লিখি না এগুলোকে বলে স্ট্রিং, যে লেখাগুলো লিখি এগুলোকে বলে স্ট্রিং। সো ইনভার্টেড কমা দিয়ে ডিফাইন করা হয় যেটা একটা স্ট্রিং, মানে কোনো একটা লেখা। তো ইনভার্টেড কমা যদি শেষ না করি সঠিকভাবে এই জন্য সে ইরোর দেখাবে আর কি। তো যাই হোক, ইরোরগুলো কোথায় শো করে সেটাও একটু বোঝার ব্যাপার, কারণ সেই লাইন নেই এটা লাল ইরোর দেখা। সাপোজ আমি 102টা বা 3টা ইরোর দেখাচ্ছি, সেটা এই লাইনে একটা শেষ করলাম না, তারপরে এখানে একটা দিলাম না, তাহলে সে কতগুলো ইরোর দেখাচ্ছে সেগুলো মনে হয় 3টা ইরোর শো করতেছে। আমি কোথায় আসছে যে এই লাইনটা শেষ হয় নাই সে বলতে হচ্ছে, মানে সেই লাইনের লাল চিহ্ন চলে গেছে। তো আমি এখন সেটাতে গেলাম, এটা সলভ করলাম, তো দেন আবার ইরোর দেখাচ্ছে 1 ইরোর। এখন এই লাইনে বুঝতে হবে লাইনে আগে বা পরে সেই ভুলটা থাকতে পারে, স্টেটমেন্ট মিসিং। তো এইভাবেই মূলত ইরোর সমাধান করতে হয়, এটাকে বলা হয় ডিবাগিং। মূলত ইরোর বের করে সলভ করাকে বলা হয় ডিবাগিং। তো আমি মোটামুটি চেষ্টা করলাম সবগুলো প্রবলেম যেগুলো হয় ছোটোখাটোগুলো বলার। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো একটু বই পড়তে, যেমন বাংলা ভার্সন নিউটনের বইটা আছে খুবই ভালো, তাছাড়া ইংলিশে যে বইটা পাওয়া যায় সি এর এটাও অনেক ভালো। আমি অ্যাকচুয়ালি এই বইগুলো পড়েছি আর পড়েই কিছুটা পারার চেষ্টা করছি, আর আমি যতটুকু পারি ততটুকু আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি। ধন্যবাদ সবাইকে। আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো যে ইন্টিজার এবং ফ্লোটের মধ্যে ব্যবহার এবং এগুলোর মধ্যে রিলেশন এবং এগুলো কীভাবে কম্বিনেশন করতে হয়। থ্যাংক ইউ এভরিবডি। আশা করি আপনার প্রোগ্রামগুলো আমার টিউটোরিয়ালসগুলো দেখার চেষ্টা করবেন এবং আশা করি প্রোগ্রাম শিখতে পারবেন। থ্যাংক ইউ।